তোমাকে স্মরণ করি, তোমাকে বরণ করি। মাথাভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মাথাভাঙ্গা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হল এক মনোজ্ঞ, সুশৃঙ্খল ও বর্ণাঢ্য অনুষ্ঠান। ডক্টর মুখার্জির জীবন দর্শন, শিক্ষাচিন্তা, দেশপ্রেম, রাজনৈতিক আদর্শ ও জাতীয় জীবনে তার অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। এরপর লোকগ্রামা প্রকল্পের শিল্পীদের পরিবেশিত বৈরাতী নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদান করা হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর সারদা বিদ্যামন্দির মাথাভাঙ্গার ছাত্রছাত্রীদের দীপমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন সম্পন্ন হয়। একই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কণ্ঠে রাষ্ট্রগীত পরিবেশিত হয় এবং বিকাশ সরকার ও উপস্থিত সকলের অংশগ্রহণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত সকলকে স্বাগত জানান মাথাভাঙ্গার মহকুমা শাসক শ্রী সুশোভন মণ্ডল। এরপর শ্রীমতী মুনমুন মজুমদার ও শ্রী স্বাগত মজুমদারের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠানের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। এরপর অনুষ্ঠিত হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রাসঙ্গিকতা ও তাৎপর্য বিষয়ক আলোচনা। বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী শ্রী সাধন কুমার পাল ডক্টর মুখার্জির শিক্ষাদর্শন, রাষ্ট্রচিন্তা, জাতীয়তাবোধ ও সমাজ জীবনে তার অবদান নিয়ে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচির বিধায়ক, কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজসেবী, সংস্কৃতিপ্রেমী ও বিশিষ্ট নাগরিকরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শ্রীমতী সিজুতি বর্মন ও অনুষ্ঠান সঞ্চালক শ্রী হিরণময় দাসের পরিবেশনায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে কেন্দ্র করে চিঠিপাঠ। বিশেষভাবে দর্শকদের আবেগাপ্লুত করে তার মায়ের লেখা সেই ঐতিহাসিক চিঠির পাঠ, যা তার মৃত্যুর পর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে বিচার চেয়ে লেখা হয়েছিল। পাশাপাশি শ্রী সৌমেন চন্দের কবিতা পাঠ অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে। সাংস্কৃতিক পর্বে শ্রী সুজিত রায় ও শ্রী স্বাগত মজুমদারের কণ্ঠে গান পরিবেশিত হয়। হার্দিক দাস, সপ্তক চক্রবর্তী, অর্থদীপ পাল ও শুক্রপিলের দেশাত্মবোধক গানের সুরে যন্ত্রবাদন দর্শকদের মুগ্ধ করে। নৃত্য পরিবেশন করেন শ্রী শুভাশিস ধর, শ্রীমতী ঋতুপর্ণা বর্মন, শ্রীমতী পিয়াসী ধর, শ্রীমতী নিমিষা পাল ও শ্রীমতী গিনি পোদ্দার। আবৃত্তি পরিবেশন করেন শ্রী দেবাঙ্ক দেবনাথ ও শ্রী তপন কুমার দে। অনুষ্ঠানের শেষ পর্বে পদ্মশ্রী শ্রীমতী গীতা রায় বর্মন, শ্রীমতী মাধবীলতা বর্মন এবং তবলাই শ্রী স্বাগত মজুমদারের সঙ্গতে সঙ্গীত পরিবেশনা উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। শেষে মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী অনির্বাণ সাই ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সব মিলিয়ে মাথাভাঙ্গা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই আয়োজন শুধুমাত্র একটি জন্মজয়ন্তী উদযাপন নয়, বরং ইতিহাস, সংস্কৃতি, দেশপ্রেম, শিক্ষা ও শিল্পকলার এক অনন্য মেলবন্ধন হয়ে উঠেছিল। আলোচনা, কবিতা, চিঠিপাঠ, সঙ্গীত, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ ও চিন্তাধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি মাথাভাঙ্গা শহর তথা সমগ্র মহকুমাবাসীকে একটি স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যার উপহার দিল মাথাভাঙ্গা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর। 15 দিনের মধ্যে ব্যবস্থা করব। তারপর 7 মাস কেটে গেল, আজ নয় কাল করে তার সাপোর্টাররা উদাসীন হয়ে রইলেন। এসেছিল বুক পকেটে অখণ্ড ভারতের মানচিত্র নিয়ে, বলেছিল দেশটা ভাগ হলে আমার মায়ের শাড়িও ছিঁড়ে যাবে। স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোকিয়া জন্ম করেছি। আমার
প্রিয় পুত্রের মৃত্যুতে সমগ্র রাষ্ট্র অত্যন্ত ব্যথিত ও দুঃখিত। আমার পুত্রের মৃত্যু তখন হয়েছে যখন সে নজরবন্দী ছিল। এই গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আজকের এই শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি গোটা পশ্চিমবঙ্গে, সেদিনে পশ্চিমবঙ্গকে যিনি আজকে আমাদের পশ্চিমবঙ্গ হিসেবে উপহার দিয়েছিলেন, সত্যি অত্যন্ত দুঃখ এবং পরিতাপ আমাদের যে ওনার নামটা আমরা এর আগে কোনো প্রকাশ্য লোকালয়ে আমরা বলতে পারিনি। আপনারা নিশ্চয়ই জানেন, কথা প্রসঙ্গে চলে আসে তৎকালীন বিগত সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির নামটি পছন্দ করতেন না। মেক্সিকো থেকে আর্জেন্টিনা পর্যন্ত ব্রাজিল বাদে প্রত্যেকের ভাষা হচ্ছে স্প্যানিশ, কিন্তু সবাই কিন্তু স্প্যানিশ নয়। ভাষা এক হলে ওরা কিন্তু এক নয়, আলাদা আলাদা দেশ, আলাদা আলাদা জাতিসত্তা, সব কিছুই আলাদা, খাবার দাবার, পোশাক পরিচয় সব আলাদা। সেই জন্য বাংলা বললেই শুধু সবাই বাঙালি হয়ে গেল, এটা কিন্তু কখনো হয় না। সুতরাং যারা বাংলা বলা অবাঙালি, তারা কিন্তু শ্যামাপ্রসাদের কাজের প্রতিবাদ করল। বাংলা বলা অবাঙালি, তারা বললো বন্দে মাতরম চলবে না, বন্দে মাতরম মাতৃবন্দনা। আরে ভারতবর্ষে তো আমরা দেশকে মা বলি, মাটিকে মা বলি, নদীকে মা বলি, আমরা প্রকৃতিকে মা বলি, এটা তো বলি, আমাদেরকে শেখাতে হয়নি, আমরা জন্মগতভাবে আমরা বলে আসছি। সুতরাং দেশকে আমরা কেন মা বলবো না? যে দেশ আমাদেরকে খাবার দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, জল দিচ্ছে, সব কিছু দিচ্ছে, যে দেশ, সেই দেশকে আমরা মা বলবো না? এটা তো আমাদের সংস্কৃতি, সেই পুরনো ঋগ্বেদে আছে। আমাদের ঋগ্বেদে আছে দেশকে মা বলার যে প্রচলন আমরা ঋগ্বেদ থেকে শিখেছি। মাতা ভূমি পুত্রহাম পৃথিব্যাহা, অর্থাৎ ভূমি আমাদের মাথা, আমরা পৃথিবীর পুত্র। এটা ঋগ্বেদের কথা, আজকের কথা না, লক্ষ লক্ষ বছর আগের কথা। এটা আমাদের দেশের সংস্কৃতি, এখানটায় ধর্মের কোনো যোগ নেই। সুতরাং সবাই বাংলা বলছে, এটা বাঙালি, এটা কিন্তু বলা যাবে না। বাংলাদেশি হতে পারে, বাংলাদেশ মানে আলাদা দেশ, তাদের আলাদা কালচার, তাদের বিবাহ প্রথা আলাদা, তাদের রহন সহন আলাদা, তাদের খাবার দাবার সব কিছু আলাদা। সুতরাং সবকে এক করে মেশালে হবে না। যারা বন্দে মাতরমকে নিজের মনের গীত, নিজের হৃদয়ের গীত, এই দেশের গীত বলে মানবে, তাদেরকে আমরা বাঙালি বলতে পারি, যদি তারা বাংলা ভাষায় কথা বলে। তো যাই হোক, শ্যামাপ্রসাদের মূলত লড়াইটা ছিল সেই মানুষগুলোর বিরুদ্ধে যারা কিনা আমাদের দেশের অঙ্গচ্ছেদ করে সেটাকে ভারতবর্ষের বাইরে নিয়ে যেতে চায়। তাদের বিরুদ্ধে ওনার মূল লড়াই ছিল। সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল 1946 সালে। 1946 সালে সেরকম যখন পরিস্থিতি তৈরি হলো, উনি কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে বড় আন্দোলন গড়ে তুললেন, শিক্ষাঙ্গন ছেড়ে দিলেন। কারণ ওনার সেই শিক্ষা ছিল, যখন দেশ বিপদে থাকবে তখন সর্বস্ব দেশের জন্য উজাড় করে দিতে হবে। তখন শুধু পড়াশোনা করলে হবে না, চাকরি বাকরি করলে হবে না, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তাকালে হবে না, সর্বস্ব উজাড় করে দেশকে রক্ষা করতে হবে। সেই মন্ত্রের দীক্ষা উনি পরিবার থেকে পেয়েছিলেন, সেই দীক্ষা পেয়েছিলেন, সেই জন্য উনি ছুটে গেলেন। ভাইস চ্যান্সেলরের মতো বড় চাকরি, মতো সুখের চাকরি, আরামের চাকরি, সব কিছু ছেড়ে দিয়ে উনি কিন্তু ঝাঁপিয়ে পড়লেন নিজের জীবন বিপন্ন করে। সেই আন্দোলন উনি সফল হয়েছিলেন। এই যে আজকে আমরা এখানে যেখানে বসে আছি, এই জায়গাটা কিন্তু বেঁচেছে শ্যামাপ্রসাদের জন্য, নাহলে এই গোটা জায়গাটাই পাকিস্তানে ঢুকে যেত। আজকে যদি গোটা জায়গাটা পাকিস্তানে ঢুকে যেত, তাহলে নজরুল সদন এখানটা নির্মাণ হতো না, আমরা এই অনুষ্ঠান করতে পারতাম না। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। গোটাটাই পাকিস্তান হয়ে যেত। পাকিস্তানে মানুষ কেমন বসবাস করে, বাংলাদেশে কেমন বসবাস করে, আমরা সেই খবর জানি। অর্থাৎ ওখানটা একটা বিশেষ ধর্মের না হলে খোলামেলা বসবাস করা যায় না, এটা আমরা জানি। এই কথা স্পষ্ট করে বলতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে। সুতরাং শ্যামাপ্রসাদের জীবনের সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের এই ভূখণ্ডকে ভারতবর্ষের সাথে যুক্ত করা। এগুলো ইতিহাস আমাদের আরো পড়তে হবে। আরেকটা বিষয় এখানটা উল্লেখ হয়েছে যথারীতি, সেটা হচ্ছে যে আমাদের কাশ্মীর রক্ষা। অর্থাৎ কাশ্মীরে আলাদা আইন ছিল, কাশ্মীরে ঢুকতে গেলে পারমিট লাগতো, পারমিশন নিতে হতো। আমার দেশের অংশ, অথচ সেখানটা গেলে পারমিশন নিতে হবে। শ্যামাপ্রসাদ বললেন আমি কাশ্মীরে যাব,
আমি কোনো পারিবেশন দেব না, গভর্নমেন্টের যা খুশি করে নিই। ওনাকে অনেকেই বারণ করেছিলেন আপনি যাবেন না, আপনাকে কিন্তু মেরে ফেলবে ওখানটায়। আমি একজনের নাম বলছি, সুচেতা কৃপালিনী, জেবি কৃপালিনী, কংগ্রেস প্রেসিডেন্ট, তার স্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। শ্যামাপ্রসাদকে খুব ভালোবাসতেন, বলতে আপনি ওখানে যাবেন না, আপনাকে কিন্তু প্রধানমন্ত্রী নেহেরু মেরে ফেলবে। শ্যামাপ্রসাদ বলেছিলেন আমাকে কেন মারবে, আমার সাথে তো জওহরলাল নেহেরুর কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, ওই জন্য আপনি ওখানে যাবেন না। শ্যামাপ্রসাদ কিন্তু কথা শোনেনি, তাকে কাশ্মীরে ঢুকতে দেওয়া হয়েছিল। কাশ্মীরে কি, ওখানটা ভারতবর্ষের আইন চলতো না সেই সময়, ভারতবর্ষের সংবিধান চলতো না, ভারতবর্ষের পার্লামেন্টের আইন চলতো না, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের আইন চলতো না, ভারতবর্ষের রাষ্ট্রপতির আদেশ সেখানটা অকেজ ছিল, এরকম একটা আইন করে রাখা হয়েছিল। তাকে সেখানটা নিয়ে 10 ফুট বাই 12 ফুট একটা ঘরে বন্দি করে রাখা হয়েছিল দীর্ঘ সময়। তারপর একরকম বিনা চিকিৎসায় শ্যামাপ্রসাদের সেখানটা মৃত্যু হয়, এইটা আমরা দেখেছি। শ্যামাপ্রসাদ কেমন ছিলেন, 1943 সালের কথা বলছি। 1943 সনে আমাদের এই বাংলায় একটা বড় দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষ মানে ভাতের অভাব, অর্থাৎ মানুষ খেতে পারতো না। 30 লক্ষ লোক সেই সময় মারা গিয়েছিল, 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল। সেই সময় শ্যামাপ্রসাদ এত সেবা কাজে ব্যস্ত ছিলেন যে ওনার মেয়ের বিয়ে ছিল সেই সময়। মেয়ের বিয়েতে সময় দেওয়ার মতন সময় ওনার কাছে ছিল না। মেয়ে বলছে বাবা তুমি তো চারদিকে ঘুরে বেড়াচ্ছ, আমার বিয়েতে তোমাকে দেওয়ার মতন সময় নেই। শ্যামাপ্রসাদ উত্তর দিয়েছিলেন যে দেখো, শ্যামাপ্রসাদের মেয়ের মুখে এই কথা মানায় না, কারণ যেখানটা লোক 10 দিন 15 দিন ধরে না খেয়ে আছে, না খেয়ে মানুষ মারা যাচ্ছে, সেখানটা আমি মেয়ে বিয়ের জন্য সময় দেব, এটা কখনো হয় না। অর্থাৎ এতটাই উনি সেই সময় ব্যস্ত ছিলেন, এরকম ছিলেন শ্যামাপ্রসাদ। যাই হোক, একরকম বিনা চিকিৎসায় অবহেলায় ওনাকে কিন্তু চক্রান্ত করে মেরে ফেলা হলো। কারণ উনি প্রত্যেকটা কাজে প্রতিবাদ করতেন যে দেশ যেখানটায় বিপন্ন সেখানটায় আমি মন্ত্রী হয়ে থাকতে পারি না। শ্যামাপ্রসাদ যখন মারা যান, উনি ছিলেন ভারতবর্ষের বিরোধী দলনেতা, সেই সম্মান ওনাকে দেওয়া হয়নি। উনি যখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তখন ছিলেন এই ভারতবর্ষের প্রথম, স্বাধীন ভারতের প্রথম শিল্প সরবরাহ মন্ত্রী। কিন্তু যখন অন্যায় দেখেছেন, প্রতিবাদ করেছেন, একদিনও কিন্তু এই আসনে বসে থাকেননি, একদিনও কিন্তু সুখ ভোগ করার কথা কল্পনা করতে পারেননি। অর্থাৎ তিলে তিলে নিজেকে নিঃশেষ করে দিয়েছেন দেশমাতৃকার জন্য। এই ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা যেমন এত বছর পরে হলেও সম্মান জানাতে পারছি, এই নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী বিবেকানন্দ, এই মানুষগুলোর জন্যই কিন্তু আজকে আমাদের এই সভ্যতা সংস্কৃতি কিন্তু বেঁচে আছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আগামী দিনে আমরা শ্যামাপ্রসাদকে নিয়ে আরও গভীর বিশ্লেষণ করব, গভীর পড়াশোনা করব। পড়াশোনা করলে আমি বুঝতে পারবো যে ওনার উদ্বেগটা কোথায়, উনি যে বিষয়গুলো নিয়ে ভাবতেন, যে বিপদগুলো নিয়ে ভাবতেন, সেই বিপদগুলো কি এখনো আমাদের মধ্যে আছে, এটা কিন্তু আমাদের অনুভব করতে হবে, বুঝতে হবে। আর শ্যামাপ্রসাদ ভূখণ্ড এখানটা দিয়েছেন, সেই ভূখণ্ডকে সঠিক রাখার দায়িত্ব হচ্ছে আমাদের, আমরা যারা আছি। সেই জন্য সেই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, আরও বেশি করে পড়াশোনা করতে হবে। যদি আমরা করতে পারি, আগামী দিনে আমরা আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষকে রক্ষা করতে পারবো। শুধু রক্ষা করলেই